অনেকেই আমার পূর্ব ভিডিওতে কমেন্ট করেছেন, ভাইয়া যেহেতু 3টা ধাপের পরীক্ষা 3 ধরনের হয়েছে তো অবশ্যই কাটমার্কটা আলাদা হওয়া উচিত বা পাস মার্কটা আলাদা হওয়া উচিত। তো আমি বলি প্রতিটি উপজেলার কাটমার্কই কিন্তু আলাদা, অর্থাৎ কাটমার্ক হলো কোনো প্রার্থী প্রাপ্ত নাম্বার যে নাম্বার ওই উপজেলার সব থেকে কম, অর্থাৎ সব থেকে কম মার্ক পেয়ে কোনো প্রার্থী কোনো উপজেলায় ভাইবা দিলে সেটাকে কাটমার্ক বলা হয়। কিন্তু পাস মার্কটা অন্য ব্যাপার। পাস মার্কটা আসলে রিটেন প্লাস ভাইবা এই দুটো মিলে একটা হিডেন মার্ক তৈরি করে অধিদপ্তর, এবং কোনো একটা প্রার্থীর সর্বশেষ পর্যায়ে বা অনেক সময় কোনো উপজেলার সর্বপ্রথমেই এই পাস মার্কটা দেখে নেয়। এখন আপনারা অনেকেই বলেছেন যেহেতু 3টা ধাপের পরীক্ষা আলাদা হয়েছে তো পাস মার্ক তো অবশ্যই আলাদা হওয়া উচিত, বা যদি আলাদা হতো তাহলে ভালো হতো। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে যদি ধাপ ভিত্তিক পাস মার্ক আলাদা হতো তো সেটাও ভালো হতো। কিন্তু আমি একটা কথা বলি আপনাদের, যে এই যে 3টা ধাপের পরীক্ষা আলাদা হয়েছে, তো আপনি যদি প্রথম ধাপের পরীক্ষার্থী হন আপনার প্রতিযোগিতা কি দ্বিতীয় ধাপের পরীক্ষার্থীর সাথে হবে, বা দ্বিতীয় ধাপের পরীক্ষার্থীর তুলনা কি তৃতীয় ধাপের প্রার্থীর সাথে হবে? অর্থাৎ আপনি যদি প্রথম ধাপে পরীক্ষা দিয়ে থাকেন তো সব প্রার্থী কিন্তু আপনার সমান পর্যায়ে প্রশ্ন পেয়েছিল, এবং আপনি যদি দ্বিতীয় ধাপের পরীক্ষার্থী হয়ে থাকেন তো দ্বিতীয় ধাপের সবাই কিন্তু, অর্থাৎ আপনার উপজেলার সবাই আপনারা একই প্রশ্নে কিন্তু পরীক্ষা দিয়েছেন, বা তৃতীয় ধাপে হলেও কিন্তু একই প্রশ্নে পরীক্ষা দিয়েছেন। এমন তো না যে আপনার উপজেলাতে পাশের জেলার উপজেলার কোনো প্রার্থীর তুলনা হচ্ছে। তো পাস মার্ক যদি সব উপজেলাতে একই হয় তো আসলে এক উপজেলা থেকে অন্য উপজেলার প্রার্থীদের এক্ষেত্রে আসলে বিদ্রূপ করা বা এই মতটাকে সমর্থন না দেওয়াও তো একটা বোকামি। আপনি ভাবুন যে অধিদপ্তর যে পাস মার্কটা বেঁধে দেবে সেই পাস মার্ক কিন্তু এভারেজ একটা পাস মার্ক, এবং এমন একটা পাস মার্ক বেঁধে দেবে যে পাস মার্ক আসলে সব ধাপের প্রার্থীদের মধ্যে ইউজুয়ালি পাওয়া যাবে। তো এমন হতে পারে যে কোনো উপজেলায় যদি দ্বিতীয় ধাপের পরীক্ষার্থী হয়ে থাকে তো দ্বিতীয় ধাপে এমন আছে যে কোনো উপজেলায় যদি 50টি পদ হয় তো সেখানে 10 জন প্রার্থীও কিন্তু এই পাস মার্ক পেয়েই চাকরিটা পেতে পারে। আবার প্রথম ধাপে এমন হতে পারে যে 10 জন প্রার্থী পাস মার্কের আওতায় থেকেও কিন্তু তারা চাকরিটি নাও পেতে পারে। মোট কথা যে দ্বিতীয় ধাপে দেখা যাচ্ছে যে পাস মার্ক পেয়ে অনেকে চাকরি পাবে, আবার তৃতীয় ধাপে বা প্রথম ধাপে দেখা যাচ্ছে পাস মার্ক থেকে 5-7 বেশি নাম্বার পেয়েও চাকরি পাবে না। তো পাস মার্ক একটা সহনশীল পর্যায়ে থাকবে। তো যদি ধরেন আপনার পাস মার্ক 60, 61, 62 হয় বা 58 থেকে 57 থেকে হয়, আসলে পাস মার্কটা কত হবে সেটা কেউই বাইরে থেকে বুঝতে পারবে না। এটা আসলে একটা হিডেন নাম্বার। তো অনেকে আমাকে বলেছেন যে ভাইয়া ফিমেল কোটা ফিল আপ করার জন্য ফিমেলদের সাথে 6 মার্ক যোগ করে দেওয়া হবে, বা অন্য কোনো কোটা থাকলে তাদের সাথে 8 মার্ক যোগ করে দেওয়া হবে, বা অনেকেই অনেক ভিডিওতে এরকমভাবেও আপনারা দেখেছেন। আসলে এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন এবং মূল্যহীন কথা। এমন কিছু নাই। আসলে প্রাথমিক অধিদপ্তর যে হিডেন পাস মার্কটা বেঁধে দেবে সেই হিডেন মার্কটা আসলে সারা বাংলাদেশে একই হবে, এবং দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, প্রথম ধাপ এটা আলাদা হওয়ার কোনো কথা নয়। কারণ কি আপনার, আমি আবারও বলছি যে পাস মার্কটা বেঁধে দেবে, দেখা যাচ্ছে যে দ্বিতীয় ধাপের এই পাস মার্ক পেয়ে অনেক প্রার্থী চাকরি পেয়ে যাবে। আবার প্রথম ধাপে বা তৃতীয় ধাপে যদি আপনারা দ্বিতীয় ধাপের প্রার্থী মনে করেন প্রশ্ন সহজ হয়েছে, তো তারা দেখা যাচ্ছে পাস মার্ক থেকেও 5-7 বেশি পেয়েও চাকরি পাবে না। এটাই হচ্ছে ব্যবধান। তাছাড়া আপনার সাথে দ্বিতীয় বা তৃতীয় ধাপের প্রার্থীদের তো কোনো সম্পর্ক নাই, কারণ আপনি তো তাদের সাথে প্রতিযোগিতা করেননি, আপনি প্রতিযোগিতা করেছেন আপনার উপজেলার প্রার্থীদের সাথে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আসলে এবার যেহেতু পদ সংখ্যা অনেক বেশি, আর দিন যাচ্ছে পদ সংখ্যা বাড়ছে, তো পদ সংখ্যা যত বেশি বৃদ্ধি পাবে তত বেশি আপনার চাকরি পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে, এবং তত বেশি পাস মার্ক আসলে কমে আসবে।
তো অনেকেই বলেছেন যে ভাইয়া প্রতি 3 জনে তো একজন চাকরি দিতেই হবে, তাহলে কি এই পাস মার্কের আওতায় যদি কেউই না আসে কোনো উপজেলায়, তাহলে কি পুরো উপজেলায় ফাঁকা থাকবে? ভাই এমন কি কখনো হয়? কোনো উপজেলা আছে যে সেখানে আসলে 50 মার্ক পায়নি এমন কোনো প্রার্থী আছে, বা 45 পায়নি এমন কোনো প্রার্থী আছে? আপনার দ্বিতীয় ধাপ কঠিন হয়েছে, অর্থাৎ 32-33 পেয়ে অনেকে আপনারা ভাইবা দিয়েছেন, তো তার মানে কি এই যে ওই উপজেলার সবাই 32-33 পেয়েছে? আর তার মানে এও না যে প্রত্যেক 3 জনের মধ্যে একজনকে চাকরি দিবে, মানে মোট প্রার্থীদের 3 জন করে ভাগ করে দিয়ে ওখান থেকে একজনের চাকরি দিবে, ব্যাপার তো এমন না। যদি কোনো উপজেলায় ধরেন 30টা পদ থাকে এবং সেখানে যদি 90 জন প্রার্থী ভাইবা দিয়ে থাকে, তার মানে আলাদা আলাদা 3 জন থেকে একজন নেবে এমন না। দেখা যাচ্ছে যে এই 90 জন থেকে যে মেধা তালিকা এবং কোটা সব মিলিয়ে যারা শীর্ষে থাকবে, তো প্রথম যদি 30 জন থাকে 30 জনের চাকরি হবে, বাকি 60 জন ঝরে পড়বে, এটাই তো স্বাভাবিক। তাই আমি বলছি যে আসলে কোনো ধাপের সাথে কোনো ধাপের তুলনা করা যায় না, কিন্তু পাস মার্কটা আসলে এমনই, যেটা আসলে এটা সর্বশেষ পর্যায়ে যখন দেখবে যে কোটা আছে এই প্রার্থীর, তো এই কোটা থাকার সত্ত্বেও দেখবে যে আসলে পাস মার্ক আছে কিনা, অর্থাৎ প্রাথমিক অধিদপ্তর যে শিক্ষক হওয়ার একটা ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করেন লিখিত এবং ভাইবা পরীক্ষার উপর, তার উপর। তো এই পাস মার্কটা খুবই সহনশীল হবে। পাস মার্কের আওতায় অনেকে থেকেও চাকরি পাবে না, আবার দ্বিতীয় ধাপে পাস মার্ক পেয়ে অনেকে চাকরি পাবে। এটা নির্ভর করছে আসলে ওই উপজেলার উপর, এবং পদ সংখ্যা যত বাড়তে থাকবে আপনি মনে করুন ততই আপনার চাকরির সম্ভাবনাটা বেড়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন। ভিডিওটি যদি আপনার মনের মতো না হয় তো অবশ্যই ভিডিওটি লিভ করবেন, কিন্তু দয়া করে বাজে কোনো কমেন্ট করবেন না। ধন্যবাদ।